নমস্কার। আজ আপনারা শুনবেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ৫ মুন্ডির আসর। ওনার জন্ম ১৯১৬ সালের ২৩শে মার্চ ও প্রয়াণ ১৯৮১ সালের ২০শে জানুয়ারি। ১৯৪৯ সালে চলচ্চিত্র চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি দেশপ্রিয় যতীন্দ্রনাথ মোহন সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করেছিলেন। ১৯৭২ সালে মতিলাল পুরস্কার এবং ১৯৭৬ সালে তারাশঙ্কর পুরস্কারে সম্মানিত হন। তার লেখা শিশুদের জন্য বিখ্যাত বই হল ভয়ের মুখোশ, পাথরের চোখ ইত্যাদি। এছাড়াও তিনি লিখেছেন বহু ছোট গল্প, রহস্য কাহিনী, ভূতের গল্প ইত্যাদি। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন ৫ মুন্ডির আসর। স্টেশনের নাম লোচনপুর। সেখান থেকে আরও ২ ক্রোশ। যানবাহন বলতে কিছুই নেই। গরমে আর শীতে গরুর গাড়ি চলে, কিন্তু বর্ষায় তা সম্ভব নয়। মাঝপথে দুটো খাল, অন্য সময় বালিস্তূপ, বর্ষাকালে পার হওয়া দেয়। খেয়া নৌকা ছাড়া উপায় নেই। কোটের কাজ। এই ৪ মাইল পথ পায়ে হেঁটে গিয়ে পুবাই গায়ের সর্বেশ্বর জানাকে ধরতে হবে। ধরা মানে কোটের ভাষায় সমন ধরিয়ে দেওয়া। এই কাজ না করতে পারলে চাকরি থাকবে না। হয়তো গিয়ে দেখব আগে থাকতে খবর পেয়ে সর্বেশ্বর ডুব মেরেছে, কোথাও পাওয়া যাবে না তাকে। এবার তা যদি হয় তাহলে তার বাড়ির দরজায় নোটিশ ছেঁটে দিয়ে আসতে হবে। মোট কথা, যেতে আমাকে হবেই। যাত্রা শুরু করলাম। কাঁচা মাটির পথ কিছুটা গিয়েই শেষ হয়ে গেল। তারপর আল, হাতখানিক চওড়া। সার্কাসের খেলায় সরু তারের ওপর দিয়ে যেভাবে লোকটা হাঁটে, সেই রকম কায়দায় সাবধানে এগিয়ে চলেছি। একটু এদিক ওদিক হলেই একেবারে কাদাগোলা জলে নাকানি চোপানি খেতে হবে। একমাত্র ভরসার কথা, এখনো যথেষ্ট আলো রয়েছে, চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে। হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে চলতে লাগলাম। যা শুনেছিলাম তা ভুল। খাল দুটো নয়, একটা। খেয়া নৌকার ব্যবস্থা নেই। সরু খালের ওপর বাঁশের একটা সেতু রয়েছে। ২ হাতে বাঁশ আঁকড়ে খাল পার হলাম। তারপর আল নয়, সরু পথ, পায়ে চলা, দুপাশে ঘোড়া নিম আর আশাওড়ার গাছ। জায়গাটা বেশ অন্ধকার। মাইলখানেক পথ পার হয়ে পুবাই গাঁয়ে হাজির হলাম। ছোট্ট গ্রাম, একটা দোকান আর গোটা ১০ চালা ঘর। এই হলো গ্রামের সীমানা। বরাত ভালোই বলতে হবে। সর্বেশ্বরকে একেবারে বাড়ির দাওয়াতেই পেয়ে গেলাম। বসে বসে গাবের আটা দিয়ে জাল মারছিল। তার কাছে খোঁজ করতেই বাজখাই আওয়াজে বলল, আমি সর্বেশ্বর জানা, পিতা ঈশ্বর পতিত পাবন জানা। তা মশাইয়ের প্রয়োজনটা দেখেই সর্বেশ্বর চমকে উঠল। এমন জানলে হয়তো জাঁক করে পরিচয় দিত না। কাজ শেষ করে কোঁচার খুঁটে গাল কপাল মুছে নিয়ে বললাম, জল খাওয়াতে পারেন? সর্বেশ্বর এক দৃষ্টে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল। সে দৃষ্টিতে যেন আগুন ঝরছে। তারপর বলল, লোচনপুর থেকে আসবার সময় একটা খাল পার হয়ে এসেছেন না? ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ। সেই খালে অনেক জল পাবেন, চুমুক দিয়ে খেতে পারেন। অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না। দাঁড়াতে সাহস হলো না। কিছুই বলা যায় না। দলবল ডেকে যদি লাঠির ঘায়ে এখানে খতম করে দেয় তাহলে কিছুই করতে পারবো না। তারপর মাটি খুঁড়ে লাশটা যদি পুঁতে ফেলে তাহলে তো কাকচিলও জানতে পারবে না। কোটের পেয়াদার ভাগ্যে মারধর হামেশাই হয়। লোকজন খেপে উঠে আধমরা করে দেয়। একবার ভাবে না, আমরা নিমিত্ত মাত্র, শুধু নির্দেশ জারি করেই খালাস। বুঝতে পারলাম এ গায়ে ঠাঁই হবে না। ভেবেছিলাম রাতটা কোথাও বিশ্রাম করে ভোর ভোর রওনা হব, কিন্তু তার হবার নয়।
একেবারে গাঁয়ের মুখে যে দোকানটা দেখেছিলাম সেখানে এসে দাঁড়ালাম। দাদা, খাবার কিছু জিনিস পাওয়া যাবে? দোকানি নড়ে চড়ে বসলো। কি চাই বলুন না কর্তা। চেয়ে দেখলাম দুটো ধামা পাশাপাশি সাজানো, গোটা কয়েক জার আছে, তবে সবকটাই খালি। দোকানি আবার বলল, মুড়ি আছে, পাটালি আছে। আর কিছু? দুধ কিংবা কলা? আজ্ঞে না, ওসব এখানে পাবেন না। মুড়ি আর পাটালি নিয়েই কাঠের বেঞ্চের ওপর বসে পড়লাম। দু এক গাল মুখে দিয়ে বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত এক সপ্তাহের বাসি, আর পাটালি যে এত তেতো কি করে হয় অনেক ভেবেও কুল কিনারা পেলাম না। খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেওয়ার মুখে জিজ্ঞাসা করলাম, এখানে রাতটা কাটাবার জায়গা হবে? এ দোকান ঘরের একপাশে হাত পা মুড়ে পড়ে থাকবো। কোনো উত্তর নেই দেখে মুখটা তুলেই শঙ্কিত হলাম। দোকানি একদৃষ্টে আমার বুকের ওপর আটকানো পেতলের চাকতিটার দিকে দেখছে, যেটার ওপর কোটের নাম খোদাই করা। তাড়াতাড়ি পয়সা কটা দোকানি হাত থেকে কেড়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, না না মশাই, থাকা জায়গা টাকা হবে না। ছেলে পুলে পরিবার নিয়ে থাকি, এখানে আপনি কোথায় শোবেন? হ্যাঁ জানতো। সন্ধে হয়ে এলো, তাহলে এখন যাই কোথায়? এই বলেই স্টেশনের দিকে রওনা হয়ে পড়ুন আপনি। কতটার পর? কলকাতা যাওয়ার শেষ গাড়িটা 10:32, সেটা 79 পেয়ে যাবেন এখন। যান যান, এখন যান যান। আমাকে আর কিছু বলবার অবসর না দিয়ে দোকানি ঝাঁপ বন্ধ করতে শুরু করলো, যাতে দোকানের সামনে থেকে অন্তত সরে যেতে বাধ্য হই। বুঝতে পারলাম এই গায়ে আশ্রয়ের কোনো আশাই নেই। বুকের চাকতিটাই আমার কাল। কোটের পেয়াদাকে এরা সমনের সামিল বলে মনে করে। ঠিক করলাম স্টেশনেই চলে যাব। সত্যিই তো, কতটার পথ, যেতে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা লাগলেও হাতে অনেক সময় থাকবে। লাঠিটা বাগিয়ে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম। চাকরিটা খুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলাম। চারিদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে, গাছপালার জন্য আরও ঝুপসি ঠেকছে। যাবার সময় যে পথ মসৃণ সরল বলে মনে হয়েছিল, আধো অন্ধকারে সে পথেই বারবার হোঁচট খেতে লাগলাম। একটু পরে অন্ধকার ঘন হলো, আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, চাঁদের দেখা নেই, তারাও নেই। ঝোপের ফাঁক থেকে শিয়াল ডেকে উঠল। শক্ত হাতে লাঠিটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। শিয়ালকে ভয় নেই, শিয়াল জ্যান্ত মানুষের কাছে ঘেঁষে না। কিন্তু জঙ্গলে আর কোনো জন্তু নেই তো, হিংস্র কোনো জানোয়ার? প্রায় ঘন্টাখানেক চলার পর খেয়াল হলো এতক্ষণে খালের পাড়ে পৌঁছানো উচিত ছিল, এই বাঁশের সেতুর কাজ বরাবর। দুটো হাত আড়াআড়িভাবে চোখের ওপর রেখে চারিদিক নিরীক্ষণ করে দেখলাম এখনো অন্ধকার সূচিভেদ্য হয়ে ওঠেনি। অনেকক্ষণ চেয়ে থাকলে আবছা দেখা যায়। চারিদিকে গাছের জটলা, অল্প অল্প বাতাস শুরু হয়েছে। সেই বাতাসে গাছের পাতাগুলো শিরশির করে কাঁপছে। আর কোনো সন্দেহই নেই, নিশ্চয়ই পথ হারিয়েছি। সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলা পথ আছে। একটা পথের বদলে আর একটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছি। এখন উপায়? লাঠিটা ঠুকে চিৎকার করলাম, কে আছো? আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে সাহায্য করো, কেউ শুনতে পাচ্ছ? একবার, কে আছো? আমি পথ হারিয়ে ফেলেছি। দুবার, কে আছো? আমি পথ হারিয়ে ফেলেছি। 3 বার। চিৎকারে কোনো ফলই হলো না, শুধু গাছের ডালে বিশ্রামরত কাকের দল কাঁ কাঁ শব্দ করে ঝটপট করতে করতে উড়ে গেল। কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে তো সমস্যার সমাধান হবে না। যে কোনো রকমেই হোক এই জঙ্গল থেকে বেরিয়ে পড়তেই হবে, নইলে রাত বাড়বে এবং জায়গাটা মোটেই নিরাপদ নয়। সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম। গাছপালার যেন আর শেষ নেই। যতই এগোই জঙ্গল যেন তত দুর্ভেদ্য বলে মনে হয়। পায়ের পাশ দিয়ে সরসর করে সরীসৃপ গতিতে যেসব প্রাণী চলাফেরা করছে, তাদের কথা ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বেশ কিছুক্ষণ চলার পর মনে হলো জঙ্গল যেন একটু ফিকে হয়ে এসেছে। চারিদিকে বিস্তীর্ণ জলাভূমি, অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ ঘোরাফেরা করছে।
বুঝলাম সে চোখের মালিক শিয়ালের দল। জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হলো। ভালো করে চেয়ে চেয়ে দেখলাম কোথাও যদি আলোর বিন্দু চোখে পড়ে। গ্রামের নিশানা। হঠাৎ পেছন থেকে বিকট শব্দ এলো। শব্দে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। তবু এই ভেবে মনে আশ্বাস পেলাম নির্জন প্রান্তরে আমি একলা নই, আরো লোক আছে। এদের জিজ্ঞাসা করলেই পথের নির্দেশ পাওয়া যাবে। হরিধ্বনি আরো কাছে আসতেই আমি পথ ছেড়ে সরে দাঁড়ালাম। সেটাই নিয়ম, অনন্ত পথের যাত্রীকে পথ দেওয়া উচিত। লাঠিতে ভর দিয়ে একপাশে দাঁড়িয়ে রইলাম। অন্ধকারে জ্বলন্ত একটা মশাল এগিয়ে আসছে। একটু পরেই সব বাহিরা সামনে এলো। শুধু 4 জন খাটিয়া বয়ে নিয়ে চলেছে। সামনের ডান দিকের লোকটার হাতে মশাল, আর কোনো লোক নেই। শুনুন, কাতর কণ্ঠে অনুরোধ করলাম। বাহকরা থামল না, শুধু চলার গতি একটু মৃদু করল, আর 4 জনেই আমার দিকে দৃষ্টি ফেরালো। সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। আমি ভীরু এমন অপবাদ কেউ কোনোদিনও দিতে পারবে না, কিন্তু আবার মনে হলো স্লথ মুষ্টি থেকে লাঠিটা খসে মাটিতে পড়ে যাবে। সমস্ত শরীর একটা অজানা আতঙ্কে শিউরে উঠল। 4 জন লোকেরই ঠিক এক রকম চেহারা, এক ধরনের অবিন্যস্ত চুল, রক্তিম চোখ, এমনকি মুখের বসন্তের দাগ পর্যন্ত। আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বাহকরা পাশ কাটিয়ে এগিয়ে গেল। শুধু যদি দুজনের চেহারার মধ্যে এ ধরনের সাদৃশ্য থাকতো তাহলে ভাবতাম তারা হয়তো যমজ ভাই, কিন্তু এরকম 4 জনের অভিন্ন চেহারা হলো কি করে? মনের মধ্যে অলৌকিক যে প্রসঙ্গটা উকি দিচ্ছিল, নিজেকে ধমক দিয়ে তার পথ বন্ধ করার চেষ্টা করলাম। আমারই চোখের ভুল। মনের মধ্যে ভয়টা বাসা বেঁধেই ছিল। মশালের আলোয় ক্ষণিকের দেখায় নিশ্চয়ই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। নিজেকে সাহস দেওয়ার জন্য চিৎকার করে গান গাইতে শুরু করলাম। লা 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 লা, ও হো হো, বেসুরো বেতালা। কিন্তু পর মুহূর্তেই এর বিকট ধ্বনিতে চমকে থেমে গেলাম। মনে হলো শব্দটা যেন আমার পাশ থেকে উঠছে, অথচ সব বাহকের দল ততক্ষণে অনেক এগিয়ে গেছে। তাদের চিৎকার তো এত কাছে শ্রুতিগোচর হওয়ার কথা নয়। মনের মধ্যে একটু অস্বস্তি শুরু হলো, কিন্তু এভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলে বিপদ বাড়বে। তাই জোরে জোরে পা ফেলে এগিয়ে চললাম। লক্ষ্য করিনি আকাশ কখন কালো মেঘে ছেয়ে গেছে। ছুরির ফলার মতো বিদ্যুতের শানিত স্ফুরণ। দমকা হাওয়া উঠল। হাওয়ার এমন বেগ যে এগোনো দুষ্কর হয়ে পড়ছে। আবার সেই চিৎকার, এবার যেন একেবারে কানের পাশে। চিন্তা করে কোনো লাভ নেই। চিন্তা করে এ ব্যাপারে জ্বর ছাড়ানো যাবে না। রহস্য যাই হোক, যেভাবেই হোক আমাকে প্রাণে বাঁচতে হবে। কোনোরকমে একটা লোকালয়ে গিয়ে পৌঁছাতেই হবে। বড় বড় বৃষ্টির ফলা সারা গায়ে হুল ফোটাতে শুরু করলো। ছুটতে আরম্ভ করলাম, লাঠিটা বগলে চেপে। জানি না, বোধ হয় 8 মাইলেরও বেশি একটানা দৌড়েছি, সব রাখিনি। হঠাৎ আর একবার বিদ্যুৎ চমকাতে দেখলাম পথের পাশে একটা চালা ঘর। মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম। বিপত্তারণ, তুমি আছো, দুর্বলের ত্রাণকর্তা। ছুটে গিয়ে চালা ঘরে আশ্রয় নিলাম। মনে মনে ভাবলাম, অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা তো বাঁচবে। এমনও হতে পারে চালা ঘরে কোনো লোকের সাক্ষাৎ মিলবে। অন্ধকারটা চোখে একটু সহ্য হতে বুঝলাম চালা ঘর নয়, শুধু চালা।
3 দিক আচ্ছাদিত, একদিক খোলা। বোধহয় রোদের তাপ কিংবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীকে বাঁচাবার জন্যই এটি তৈরি হয়েছিল। আস্তে আস্তে এগোতে গিয়েই থেমে গেলাম। প্রচণ্ড শব্দে বজ্রপাত হলো। তার আগে বিদ্যুতের আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে গেল। সেই আলোতেই দেখলাম, এবার আরো স্পষ্ট, আরো নিকটে। সবটি সামনে রেখে 4 জন পাশে দাঁড়িয়ে আছে সারি দিয়ে। হুবহু এক চেহারা, এমনকি অসংস্কৃত দাড়ি গোফের মাত্রা পর্যন্ত। চোখাচোখি হতেই 4 জন একসঙ্গে হো হো করে হেসে উঠল। শিকারকে যেন কুক্ষিগত করার উল্লাসে লাঠিটা বজ্র মুষ্টিতে ধরে পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। নিঃসন্দেহ হলাম, এ হাসি স্বাভাবিক নয়। রক্ত মাংসের কোনো লোক এভাবে হাসতেই পারে না। অশরীরী আত্মার বিভৎস হাসি। আমাকে আবার আতঙ্কিত করে একজন ক্ষণক্ষণে গলায় বলল, আপনি একটু মৃতদেহের কাছেই থাকুন, আমরা একটু কাঠের ব্যবস্থা করে আসি। কোনো রকমে নিঃশ্বাস রোধ করে বললাম, আপনারা সবাই যাবেন? আমরা যেখানেই যাই একসঙ্গেই যাই। যাবার আগে লোকগুলো মশালটা জ্বালিয়ে দিয়ে গেল। বৃষ্টি থেমে গেছে। মাঝে মাঝে শুধু মেঘের গর্জন আর বিদ্যুতের চমক। আর চোখে চেয়ে দেখলাম, সাদা কাপড়ে সবের আগা গোড়া ঢাকা। মশালের আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। আচমকাই দমকা হাওয়ায় সবের আবরণ সরে গেল। আমি একবার সেদিকে দেখেই চিৎকার করে উঠলাম, একেবারে এক মুখ, গোঁফ, দাড়ি, চুল, গরম, কোথাও কোনো প্রভেদ নেই। এমনকি বসন্তের দাগ পর্যন্ত। 2 হাতে চোখ দুটো রোগড়ে নিলাম। এও কি সম্ভব? সবার 4 জন বাহকের আকৃতিতে কোনো তফাৎ নেই। বুকে স্পন্দন দ্রুততর হলো। লাঠিটা আঁকড়ে ধরার শক্তিও যেন ক্রমে লোপ পেয়ে যাচ্ছে। তারপর যা ঘটল তা অবর্ণনীয়। সব চোখ খুলল, রক্তিম 2টি চোখ। প্রথমে দুটো ঠোঁট কেঁপে কেঁপে উঠল, তারপর ক্ষণক্ষণে গলার স্বর ভেসে এলো। একটু উঠে বসবার মতো করে বলল, ঠিকই ভেবেছ, আমরা 5 জনেই একই লোক। কোনো তফাৎ নেই। বসন্ত রোগে মারা গিয়েছি বলে প্রতিবেশীরা কেউই ভয় পোড়াতে এলো না। দেহের সদ্গতি হবে না যে, তাই নিজের দেহ থেকে 4 জন বাহক সৃষ্টি করলাম। তারাই বয়ে নিয়ে এলো শ্মশানে। কেমন বুদ্ধি লাগালাম বলো তো? তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান যখন হলো, দেখলাম পথের একপাশে কর্দমাক্ত দেহে পড়ে আছি। পরনের পোশাক ছিন্ন ভিন্ন। জেলেরা আমার চোখে মুখে জল দিচ্ছে, বাতাস করছে। একটু সুস্থ বোধ করে উঠে বসলাম। চারিদিকে চেয়ে চেয়ে দেখলাম। চালাঘর আছে, কিন্তু শূন্য। রাতের বিভীষিকা কোথাও নেই। আস্তে আস্তে বললাম, লোচনপুর স্টেশন এখান থেকে কত দূর? লোচনপুর? সে তো এখান থেকে পাক্কা 10 মাইল, একেবারে উল্টো দিকে। এই জায়গার নাম কি? একে বলে 5 মুন্ডির আসর। 5 মুন্ডির আসর? চমকে উঠলাম। হ্যাঁ গো কর্তা, একই রকমের 5 জন তেনাদের দেখা যায়। পথ ভুলিয়ে লোককে এখানে নিয়ে আসে আর তারপর সাবার করে দেয়। তুমি বাউন বলে বোধহয় বেঁচে গিয়েছ। ছেঁড়া পরিচ্ছদের ফাঁক দিয়ে পৈতেটা দেখা যাচ্ছিল। এ কাহিনী অনেককে বলেছি, কেউ বিশ্বাস করেছে, কেউ করেনি। কিন্তু যারা বিশ্বাস করেনি তারা
রাতের বেলা পুবাই গাঁ থেকে পশ্চিমমুখ রাস্তা ধরে পাঁচমুন্ডির আসরের দিকে কেউই আসতে রাজি হয়নি। আমাকে যদি কেউ এক থলি আকবরই মোহর দেয়, তবু আমি ওই পথে আর জীবনে যাব না। আজ আপনারা শুনলেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত হরিনারায়ণ চট্টোপাধ্যায় লেখা পাঁচমুন্ডির আসর। গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী, গল্পের কথক শান, সর্বেশ্বরের কণ্ঠে রাহুল সেনগুপ্ত, দোকানদারের কণ্ঠে অনির্বাণ কায়েত, শবদেহ জেলে ও ভূতের কণ্ঠে অর্ঘ্য চক্রবর্তী, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইনিংয়ে অর্ঘ্য চক্রবর্তী, এডিটিংয়ে অনির্বাণ কায়েত। এই গল্পটা মানে যেটা আপনারা শুনলেন সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না, এবং এই ভিডিওটিকে বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতন বিদায়। আগামী শুক্রবার টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট আপনাদের জন্য নিয়ে আসছে আরও একটি নতুন ও রোমাঞ্চকর গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।